এই যে গতকাল রাতে যে বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়াতে, 300 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে, রেকর্ড। গত 15-20 বছরে এত বৃষ্টি প্রত্যক্ষ করেনি এ রাজ্য। এই এতটা বৃষ্টি কলকাতায়, এর কারণটা কি? তো মেঘ ভাঙা বৃষ্টির মতো যেগুলো আমরা উত্তরাখণ্ডে দেখেছি কিংবা কাশ্মীরে দেখেছি, এবার তো সেই রকম। হ্যাঁ, বিষয়টা দেখুন, মেঘ ভাঙা বৃষ্টি ঠিক বলা যাবে না, কিন্তু যেটা হয়েছে সেটা অতি ভারী বর্ষণ। এই অতি ভারী বর্ষণের কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলা আকস্মিকভাবে কাঁথি উপকূলবর্তী অঞ্চল বা কন্টাই কোস্টাল রিজিয়নে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হয় এবং সেই নিম্নচাপটার বিস্তার ছিল অনেক বেশি। উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই বিস্তীর্ণ অঞ্চলের উপরে সেটা কিন্তু চেপে বসেছিল এবং সেই ঘূর্ণাবর্তের অবস্থান এখনো পর্যন্ত স্থানান্তরিত হয়নি। যে তার কারণ এই ঘূর্ণাবর্তের প্রোডাকশন টিমকে স্যার একটু বলবো যে যদি সম্ভব হয় একটু ম্যাপটা যদি দেওয়া সম্ভব হয়, যেখানে নিম্নচাপের অবস্থানগুলো দেখা যাচ্ছে, আমি প্রোডাকশন টিমকে বলবো একটু রেডি করার জন্য, যদি সম্ভব হয় প্রোডাকশন টিমের। স্যার আপনি বলুন। এই ঘূর্ণাবর্তের অবস্থান বেসিক্যালি এখনো পর্যন্ত স্থানান্তরিত হয়নি। তার কারণটা হলো মোটামুটি ভাবে এর রেডিয়াস ছিল প্রায় 500 কিলোমিটারের কাছে, ঘন্টায় মাত্র 12 কিলোমিটার গতিতে এটা ধীরে ধীরে শিফট করছে ওড়িশার দিকে। আগামীকাল সকাল 10টা নাগাদ এটা পশ্চিমবঙ্গের সীমারেখাকে অতিক্রম করে ওড়িশার মধ্যে পুরোপুরি ভাবে স্থানান্তরিত হয়ে যাবে। যখন বঙ্গোপসাগরে অলরেডি একটা নিম্নচাপ আছে, আপনারা জানেন অনেক আগে থেকে বলা আছে, সেই নিম্নচাপ চলাকালীন যখন আরেকটা নিম্নচাপ আকস্মিকভাবে ভূমিভাগের উপরে তৈরি হয়, তখন সেই নিম্নচাপ তার প্রবল শক্তিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পকে টেনে নিয়ে প্রবেশ করায় ভূমিভাগের মধ্যে, যার ফলে মেঘের ঘনত্ব দ্রুত গতিতে বাড়তে থাকে, মেঘের গভীরতা দ্রুত গতিতে বাড়তে থাকে এবং যে অঞ্চলটার ওপরে সেটা অবস্থান করছিল সেই অঞ্চলটা পুরোপুরি ভাবে কিন্তু এই ভয়ঙ্কর বৃষ্টিপাতের দ্বারা প্রভাবিত হয়েছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই নিম্নচাপ উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু জলীয় বাষ্পকে প্রবেশ করিয়েছে, যার ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, উত্তর পূর্ব ভারতেও প্রবল বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। তার সাথে সাথে এই নিম্নচাপ কালকে যখন স্থানান্তরিত হয়ে যাবে পুরোপুরি ভাবে, তখন কিন্তু আমরা ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, নেপাল, সিকিম, ভুটান, এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের আমরা দেখাচ্ছিলাম ম্যাপটা, যদি একটু সম্ভব হয় প্রোডাকশন টিম আমি একটু বলবো দেখানোর জন্য যে এই মুহূর্তে অবস্থানটা কোথায়, যদি পশ্চিমবঙ্গের অবস্থানটা একটু দেখানো সম্ভব হয় যে কোথায় রয়েছে এই মুহূর্তে মেঘ, কোথায় রয়েছে ক্লাউডের অবস্থানটা কি। এই যে স্যার আমি এখানে একটু জানতে চাইবো যে দীঘার কাছে আমরা একটা রেড আই দেখতে পাচ্ছি, তার মানে কি আরো বেশি বৃষ্টিপাত হবার একটা আশঙ্কা থাকছে? ন্যাচারালি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, রাতের দিকে আরো খানিকটা বেশি বৃষ্টিপাত সংঘটিত হবে এবং আপনারা ভালো করে খেয়াল করে দেখুন ঝাড়খণ্ডের দিকে ভয়ঙ্কর গভীর মেঘ, নেপালের উপরে গভীর মেঘ, ওড়িশার উপরে গভীর মেঘ, এই যে মেঘগুলো তৈরি হয়ে আছে এরা কিন্তু অত্যন্ত ভারী বর্ষণকে সৃষ্টি করবে, যার ফলে আমাদের কাছে একটা বড় ত্রাসের বিষয় হচ্ছে আজকে তো আমরা যা বিপর্যয় দেখলাম সেটা দেখেই ফেলেছি। দ্বিতীয় যে বিপর্যয়টার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দামোদর উপকূলবর্তী অঞ্চল, ডিভিসি অঞ্চলে প্রবল থেকে প্রবলতম বৃষ্টিপাত সংঘটিত হবে এবং সেখানেও এরকম অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু ফ্লাড সিচুয়েশন অত্যন্ত দ্রুত গতিতে সংঘটিত হতে পারে এবং শুধু তাই নয়, সেটা আলটিমেটলি বিস্তীর্ণ অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারে। মানে আপনি যেটা বলছেন, মানে যেটা কলকাতাতে হয়েছে, এটা ডিভিসির কাছাকাছি যে জায়গাগুলো, মানে 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মানে আপনি বলছেন এই জায়গাগুলোতে আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে? হতে পারে নয়, বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, কারণ এই মুহূর্তে যে অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে তাতে বন্যা পরিস্থিতি ছাড়া অন্য কোনো উপায় নেই। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মেঘের কনসেন্ট্রেশন এত ভারী, এটা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সিজনে কখনোই তৈরি হতে দেখা যায় না, সেটা কিন্তু এবারে তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়েছে স্থানীয় এই নিম্নচাপ যেটা কন্টাইয়ের উপরে তৈরি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাবে। ফলে এই নিম্নচাপ যতক্ষণ পর্যন্ত না প্রশমিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভয়ঙ্কর একটা অবস্থার দিকে যাব এবং মেঘ ভাঙা বৃষ্টির সম্ভাবনা কিন্তু একই সাথে থেকে যাচ্ছে নেপালে, সিকিমে,
দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে এবং ভুটানের বেশ কিছু জায়গাতে। ফলে ন্যাচারালি আলটিমেটলি কিন্তু টোটাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্ভাবনা। এটা কবে পর্যন্ত? আপনি আগে থেকেই একটা পূর্বাভাস দিয়েছিলেন যে এই ধরনের একটা বৃষ্টি হতে পারে, এটা কবে পর্যন্ত, মানে 27 তারিখ পর্যন্তই কি আপনি আশঙ্কা এখনো বলছেন? 27 তারিখ পর্যন্ত নয়, এখন যে কন্ডিশনটা এসে দাঁড়িয়েছে, আজকে এই নিম্নচাপের প্রভাব আমরা পাচ্ছি। এই নিম্নচাপ আগামীকাল সকাল 10টার সময় সরে যাচ্ছে ওড়িশা ওপরে। আজকে রাতের থেকে আবার একটা অতি গভীর নিম্নচাপ সংঘটিত হচ্ছে, সেটা ওড়িশা এবং অন্ধ্রের উপকূলবর্তী অঞ্চলে। সেই নিম্নচাপ 48 ঘন্টা বঙ্গোপসাগরের উপর স্থায়িত্ব লাভ করবে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্পকে প্রবেশ করাবে ভূমিভাগে। এরপর চিল্কা কোস্টের কাছাকাছি এসে সেই নিম্নচাপ ভূমিভাগের মধ্যে প্রবেশ করবে। 27 তারিখে এই নিম্নচাপ ভূমিভাগে প্রবেশ করে যাচ্ছে। 27 তারিখ রাত্রিবেলা পুনরায় আবার একটা নিম্নচাপ সংঘটিত হচ্ছে, সেটা হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগরকে অতিক্রম করে ধীরে ধীরে সেটা এগিয়ে আসবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বা ওড়িশা সীমান্তবর্তী অঞ্চল, মূলত বালাসোর কোস্টাল রিজিয়ন, এই অঞ্চলটার দিকে সেটা দ্রুত গতিতে এগিয়ে আসবে। ফলে আলটিমেটলি 3 বা 4 তারিখের আগে কিন্তু এই অঞ্চল মেঘমুক্ত হচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে টানা এত ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে না, বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও মাঝারি, কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবার মতো একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। মানে এবারের পুজো এই সপ্তাহের শেষে একেবারে প্রবল বৃষ্টির মধ্যেই কাটবে। আপনি যে বলছেন যে আবার দুটো নিম্নচাপের কথা আপনি বললেন এবং একই সঙ্গে বললেন যে এই যে ফিরতি মৌসুমি বায়ু, যেটাকে আমরা দেখি যে বর্ষার শেষে যে ফিরে যায় প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু, সেই প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর এতটা প্রভাব অন্যান্যবার দেখা যায় না, এবছর দেখা যাচ্ছে। এর কারণটা কি? বিশ্ব উষ্ণায়নের প্রভাবেই কি এটা হচ্ছে? না, এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাব নয়। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাব যদি হতো তাহলে নিম্নচাপের কেন্দ্র সংঘটিত হতো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে। বেসিক্যালি কিন্তু নিম্নচাপই এখনো পর্যন্ত বিষয়টাকে, আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখতে পাই যে ভূমিভাগ এবং জলভাগের মধ্যে একটা অদ্ভুত রিলেশন, সেই রিলেশনটা মূলত কিন্তু নিয়ন্ত্রিত হয় সমুদ্রের সাথে ভূমিভাগের সম্পর্কের দ্বারা। সেই সম্পর্কটা বেসিক্যালি কিন্তু বিঘ্নিত হয়ে গেছে। তার কারণ আপনারা জানেন, সমুদ্রের জল উচ্চতা বেড়েছে, সমুদ্রের বিস্তার বেড়েছে, মোট জলীয় বাষ্প উৎপাদনের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে স্বাভাবিকভাবে যে পৃথিবীর যে জলচক্র, সেই জলচক্রের পরিবর্তন ঘটেছে।